নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় মন্তব্য আমির খসরুর। ইসির রোডম্যাপ সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা জামায়াত নেতার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ভিপি পদে 10, মোট বৈধ প্রার্থী 179। অপকর্মে বাধা দেওয়ার জেরে দ্বন্দ্ব। পিরোজপুরে ওয়ার্ড বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক। বেনাপোলে ব্যবসায়ীকে খুন, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই। ভিটেমাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে সফর করছে বিএনপি। কুটির সহ হস্তশিল্প মূল্যায়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিতে গণতন্ত্রায়নের কথা যেটা বলছি, অর্থাৎ অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। ইসির রোডম্যাপ সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এই কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে নায়েবে আমির বলেন, তবে কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি পদে 10 জন ও জিএস পদে 9 জন সহ মোট বৈধ প্রার্থী 179 জন ঘোষণা করা হয়েছে। বিকেল 5টার দিকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন, এজিএস ছাত্র পদে লড়বেন 10 জন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তন্মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে 10 জন প্রার্থীর নাম। সাধারণ সম্পাদক পদে 9 জন প্রার্থীর নাম চূড়ান্তকরণ করা হয়েছে।
দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখলেও এবারের প্রার্থী তালিকায় নারীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় নেতৃত্বে সংকট দেখা দিয়েছে। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছেন নারী শিক্ষার্থীরা। অথচ আসন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর মাত্র 1/4। আশানুরূপ অংশগ্রহণ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন। নারী শিক্ষার্থীরা বলছেন সাইবার বুলিং সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলোর কারণে নেতৃত্বে যেতে পরিবার নিরুৎসাহিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণ অভ্যুত্থানেও সর্বশেষ আপনারা দেখেছেন সেটা। তো সেই নারীদের অংশগ্রহণ অনেকাংশই কম। নারী বান্ধব সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের ঘাটতির জন্যই আজকে নারী নেতৃত্বের এই রকম ঘাটতি বা সংকটাপন্ন অবস্থা। শিক্ষকরা বলছেন ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর নারী বান্ধব পরিবেশ না থাকায় ক্যাম্পাসে নারী নেতৃত্ব সংকটে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও একই রকম অংশগ্রহণ থাকবে। দীর্ঘকাল ধরে যেহেতু জাকসু হচ্ছে না, এখানে আসলে কি ঘটবে সে বিষয়ে তাদের আশঙ্কা থাকতে পারে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দশম আয়োজনে মোট 12,000 ভোটারের মধ্যে 49% নারী শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, কিছুক্ষণ আগে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তারা কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেখানে প্রায় 179 জনকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ভিসি অর্থাৎ ভিপি প্রার্থী সহ সেক্রেটারি এবং এজিএস সহ প্রায় 179 জনের মতো প্রার্থী তালিকায় স্থান পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকেই ছিল নির্বাচনের প্রার্থিতা ঘোষণার শেষ তারিখ এবং সেই অনুযায়ী কিন্তু চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে এবং বিকেল 4টার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্ট সহ কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীদের বেশ জমজমাট আসর বসেছে এবং সেখানে কিন্তু প্রার্থীরা যে তাদের পক্ষে দোয়া চাইছেন এবং একই সাথে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। কালকে থেকে ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার থেকে মূলত যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, বিশেষ করে যারা ভাইটাল প্রার্থী রয়েছেন ভিপি এবং এজিএস প্রার্থী, তারা কিন্তু মাঠ চষে বেড়াবে এবং সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল রয়েছে এবং ভোটার সংখ্যা প্রায় 12,000-এর মতো। এই 12,000-এর ভোটারের দ্বারে দ্বারে তারা পৌঁছবেন এবং তারা ভোট নিজেদের পক্ষে চাইবেন এবং তারা প্রতিশ্রুতি দিবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কিন্তু তারা করা হয়েছে, প্যানেল ঘোষণা করা হয়েছে। একই সাথে কিন্তু আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ছাত্র দল কিন্তু তাদের প্যানেলটি সর্বশেষ ঘোষণা করেছেন এবং সেই মোতাবেক কিন্তু ছাত্র দল, ছাত্র শিবির যে অঙ্গ ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে কিন্তু 3টি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা পাচ্ছি এবং জানতে পারছি। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অঙ্গ ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে কিন্তু 3টি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা পাচ্ছি এবং জানতে পারছি। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু যাচাই বাছাই করার কাজ শেষ হয়েছে, এখন শুধু নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন করবে শিক্ষার্থীরা এবং তাদের পক্ষে ভোট চাবে বলে আমরা জানতে পেরেছি। এখন দেখার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে এই সংগঠন ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনে কারা জয়ী হয় এবং কারা কতটুকু নির্বাচন প্রচারণায় এগিয়ে থাকে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল জাকসু নির্বাচন সম্পর্কে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোজাফফর জয়।
পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে ওয়ার্ড বিএনপির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল। পুলিশ জানায় সকালে ভান্ডারিয়া উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুর সঙ্গে একই এলাকার রুবেলের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে ঝন্টুকে ছুরিকাঘাত করে রুবেল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রুবেলের নানা অপকর্ম বাধা দেয় এই হত্যাকাণ্ড দাবি স্বজনদের। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। তার ছেলে রুবেল ওনাকে ছুরিকাঘাত করছে। এই বইয়ের ভিতর রক্ত আর কান দিয়ে রক্ত তুল দিয়ে পড়তেছে। এরপর আমরা দেখি একটা অটোটাকে অটোটাই দুই দিছি। সবসময় নেশা করে, মালেরটা সব নেয়, এখন 2 বার রিহাবে দিয়েছে। যশোরের বেনাপুলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাংস ব্যবসায়ী মিজানুর। ভোরে তার স্ত্রী দরজা খুলে বাড়ির উঠানে স্বামীর গলা কাটা লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। শুক্রবারের দিন পদে একটা করে গরু মনে করো ওই বর্ডারে কাটতে যায়, ওনার এবারে যাওয়ার বলা কওয়া রয়েছে, ওরা গেছে, কোনো খোঁজ খবর পাই না। একটা পরিকল্পনা না হলে নিখুঁতভাবে একটা গরু জবাই করলে 4-5 জন লোক লাগে সাধারণত, আর একটা মানুষরে এরকম ধরে জবাই করে দেবে একার কাজ। এটা আমাদের দাবি যে প্রশাসন যেন আমাদের এই বিষয়টা নিয়ে তদন্ত করে এবং আসামি যেন ধরে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা সে বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে যশোরের দুঃখ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলে ভিটেমাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয় মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক, শুভ এবং সোহেল কোরেশির ছবিতে আরও জানাচ্ছেন আলামিন তুষার। ভবদহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে পড়ে গিয়েছিলাম ইটি বেঁধে। ডাক্তার রাস্তার পথে চিকিৎসা করতে হয়। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর দান হয়নি, এবছরও দান হইল না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠল উঠে গেছে, পানি উঠে গেছে। এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আলামিন তুষার, সময় সংবাদ, যশোর। শরীয়তপুরে জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকট তৈরি হয়েছে। একদিকে বেসরকারি হাসপাতালের কোনোটিতেই নেই নিজস্ব অ্যাম্বুলেন্স, অন্যদিকে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই সরকারি হাসপাতালগুলোতেও। এই সুযোগকে পুঁজি করে গড়ে উঠেছে একাধিক বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অ্যাম্বুলেন্স সংকটে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে 2 জন রোগী, নেই রোগীর স্বজনদের বসার স্থান। সম্প্রতি এমন ঘটনা ঘটে শরীয়তপুর সদর হাসপাতালে। শরীয়তপুর জেলার মোট 68টি বেসরকারি ক্লিনিকের কোনোটিরই নেই নিজস্ব অ্যাম্বুলেন্স, অপ্রতুল সরকারি হাসপাতালেরও। এ কারণে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। এতে একদিকে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্সগুলোও প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। অনুরোধ করে একটা লোকের কাছে যে আপনি একটা অ্যাম্বুলেন্সে 2 জনে যান, অতি দ্রুত
পদক্ষেপ নেওয়া যাতে এই সংকটের সমাধান হয়। এদিকে অকেজো অ্যাম্বুলেন্স শীঘ্রই মেরামতের পাশাপাশি বিধি মোতাবেক চাহিদা পাঠানোর আশ্বাস সিভিল সার্জনের। যত বেশি পরিমাণ দেওয়া সম্ভব সেই পরিমাণ চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি। শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 15 জন রোগীকে ঢাকাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সময় সংবাদ, শরীয়তপুর। মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত 13 আগস্ট রাতে শিবচরের পাঁচচর এলাকায় গরু বোঝাই ট্রাক থামিয়ে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ডাকাত দল। 2টি গরু লুট করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় শিবচর থানায় ডাকাতির মামলা করেন ভুক্তভোগীরা। গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য ফরিদ ওরফে শামীম সহ 3 জনকে গ্রেফতার করা হয়। মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে 19টি ট্রলার সহ 122 জেলেকে আটক করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। বিভিন্ন স্থান থেকে 93 রোহিঙ্গা সহ 122 জেলেকে ট্রলার সহ আটক করা হয়। জানানো হয়, নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি জলসীমা অতিক্রম করে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই ট্রলার সহ জেলেদের অপহরণ করছে। ফরিদপুরে নিখোঁজের 5 দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে রং মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে বিলের মধ্যে আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে উজ্জ্বল মোল্লা নামে এক রং মিস্ত্রির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত উজ্জ্বল মাদকাসক্ত ছিল, চুরি সহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত ছিল বলে ধারণা পুলিশের। বাংলা সময়। বহির্নোঙরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্ট। বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ডেমারেজ। শাখাউত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। অথচ গত কয়েকদিন আগেও এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজ জট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয়। জাহাজ বেঁধে 15,000 মার্কিন ডলার থেকে শুরু করে 20,000 মার্কিন ডলার পর্যন্ত ড্যামারেজ হয়। জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি তাইলে কিন্তু এই কনজেশন হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। 4 গুণ হারে আমরা পেনাল রেন্ট আরোপ করেছিলাম, সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেনারবাহী জাহাজ রয়েছে 16টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলা সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্য সংগঠন তীর্থকের 32 বছর পূর্তি উপলক্ষে শুরু হলো 2 দিন ব্যাপী পথনাট্য উৎসব। সকালে ক্যাম্পাসের রাকসু ভবন প্রাঙ্গণে নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। শুক্রবার ও শনিবার বিকেল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্যাম্পাসে পথনাটক উৎসব হবে। নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার স্লোগান নিয়ে 1994 সালে তীর্থক নাটক যাত্রা শুরু করে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়, মন্তব্য আমির খসরুর। এসির রোডম্যাপ সুষ্ঠু ভোট ভণ্ডুল হবার নীল নকশা আখ্যা জামায়াত নেতার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ভিপি পদে 10, মোট বৈধ প্রার্থী 179। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।